সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবার চলে এলাম কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আমি চৌধুরী মুরাদ, রয়েছেন আজকে আমাদের এই প্যানেল কমিটি, যারা আজকের প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে প্রবাসী অধিকার ও প্রবাসী কমিউনিটির করণীয়, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি। এবং আমাদের সাথে রয়েছেন জনাব শাহেদ হোসেন সাহেব, যিনি এই সংগঠনের অর্থাৎ প্রবাসী অধিকার পরিষদ ইউকের তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন। এবং আমার বামে যিনি রয়েছেন নিজাম এম রহমান, তিনি হচ্ছেন প্রবাসী অধিকার পরিষদের প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট। অর্থাৎ আমি আরও কিছু বলতে চাচ্ছিলাম, অর্থাৎ সার্বক্ষণিক বড় পদের যে অধিকার এবং এই সংগঠনকে রান করতে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি হচ্ছেন জনাব নিজাম এম রহমান সাহেব। তো অনেক কিছু শুনেছি আমরা দুজনের কাছ থেকে। এবারে এই পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এই সংগঠনের কালচারাল অ্যাফেয়ার সেক্রেটারি জনাবা ফারহানা চৌধুরী। জনাব ফারহানা চৌধুরী, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো অনেক সময় হয়তো একটু লেট হয়ে গেল, আমরা চাচ্ছিলাম যে একই সাথে আপনারা থাকবেন, তারপরে আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আইএন টিভির পক্ষ থেকে। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, আমি অসম্ভব ভালো আছি। আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ যে মুরাদ ভাই, আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই। আমরা প্রথম থেকে যখন এই সংগ্রাম শুরু করেছি তখন থেকে আপনি আমাদের সাথে ছিলেন। যখন আমরা প্রেস কনফারেন্স করি, সব সাংবাদিকদের মধ্যে আপনি সবার আগে বলেছেন আমরা আছি আপনাদের সাথে। সবার আগে আপনার ক্লিপসগুলো পেয়েছি আমরা হাতে, এবং আজকের এই অনুষ্ঠানটা আপনি সবার আগে আপনি আয়োজন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অন্তঃস্থ থেকে আপনাকে। আইএন টিভিকে ধন্যবাদ। আপনি আছেন আমাদের সাথে, এবং আমি চাই আপনার মতন যেন অন্য সাংবাদিকরা, অন্য চ্যানেলরাও আমাদের সাথে থাকেন, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আসল বিষয় হচ্ছে যে আপনারা জানেন এইখানে যারা স্যাটেলাইট টেলিভিশন রয়েছে সবগুলোই কিন্তু কমিউনিটি বেসড স্যাটেলাইট চ্যানেল অর্থাৎ টেলিভিশন। বিশেষ করে আইএন টিভি আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি কর্নার থেকে বিভিন্ন ভাষাভাষী, অর্থাৎ বাংলাদেশে একই ভাষা কিন্তু আঞ্চলিকতার টান যারা রয়েছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। আমাদের অঞ্চলকে, আমাদের নিজ এলাকাকে তুলে ধরার যে সুযোগ সুবিধা আইএন টিভি দিতে, সেই জন্য আইএন টিভির অবশ্যই ধন্যবাদ হওয়ার যোগ্য আইএন টিভির পরিচালক সিইও জনাব আতাউল্লাহ ফারুক সাহেব। আপনি হয়তো আমাদের স্ক্রিনের মাঝে এখন না, তারপরেও আমরা সকলের পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের বাংলাদেশি বাঙালি যেই হই না কেন, আমরা এই বাংলাদেশের মানুষ হিসাবে আমরা উত্তরিত অবস্থানকে সৃষ্টি করার লক্ষ্যে দেশে এবং বিদেশে যে পরিক্রমা, যে কার্যক্রম পরিচালিত হচ্ছে মানুষের মাধ্যমে, এই ধরনের সমাজসেবী অর্থাৎ কমিটি অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ফারহানা চৌধুরী, নিজাম রহমান এবং শাহেদ হোসেন যারা রয়েছেন, সকলেই কিন্তু আমরা যে উত্তরিত অবস্থানকে সৃষ্টি করছি সেই অবস্থানকে তুলে ধরার জন্য, জনসমক্ষে আপনাদের কাছে তুলে ধরার জন্য, আপনাদের অধিকার সমসাময়িক বিষয় এই অনুষ্ঠান আমরা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমরা প্রসঙ্গে যাওয়ার আগে আপনারা জানেন অবশ্যই আজকের প্রসঙ্গ হচ্ছে প্রবাসী অধিকার ও প্রবাসী কমিউনিটির করণীয়। আমরা একটু আগে বলেছেন, আমি দেখেছি আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত প্রিয় একজন মানুষ, সাংবাদিক এম আবু তাহের চৌধুরীর বড় ভাই জনাব শিনকামনি সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আইএন টিভির পক্ষ থেকে। তিনি একজন সমাজসেবী এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। আমাদের অনেকেই আমাদের এই কমিউনিটির চলে গেছেন। আমাদের কয়েকদিন আগে আমাদের সহপাঠী অর্থাৎ সিনিয়র এক ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেলেন, মুজিবুর রহমান শামীম সাহেব, আর ইয়াং এবং একজন মানুষ। তো আমরা হয়তো কে কখন চলে যাব, কিন্তু সকলের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্প্রীতি, এবং যারা বিশেষ করে আজকে যে প্রসঙ্গ আমরা উপস্থাপন করছি সেভাবে সরকার হোক, জনগণ হোক এবং সরকারের দায়িত্বরত কর্মকর্তারা হোক, আপনারা মানবিকতা নিয়ে বেঁচে থাকবেন, মানবিকতা নিয়ে এগিয়ে যাবেন। কাউকে যেন আমরা কোনো কষ্ট না দিই, কারণ আমাদের উই আর নট ফর এভার ইন দিস art, so we have to go, so we have to get to reward hereafter, so that's why we have to work for that, তো সেই জন্য আমরা অবশ্যই যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা রয়েছি তারা যেন মানবিক কল্যাণময় কাজে, মানবতা নিয়ে কাজ করে, যেমন আমাদের নিজাম রহমান সাহেব করছেন, শাহেদ সাহেব করছেন, এবং আমাদের ফারহানা চৌধুরী। আমি প্রথমেই চাচ্ছি ফারহানা চৌধুরী, আমরা অনেক আলাপ হচ্ছে যে এই যে আপনাদের সংগঠন রয়েছে, এই সংগঠনের যে কার্যক্রম রয়েছে, আপনারা বিশেষ করে প্রবাসী অধিকার নিয়ে কাজ করছেন, তো এখন আপনারা এই ধরনের কাজ কেন করা
দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের এই অর্গানাইজেশনটা মানুষের যে অধিকার সেটা রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি। প্রবাসীরা যারা আছেন, নট জাস্ট ইউকেতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের সংস্থা কাজ করছে সবাইকে একত্র হয়ে। এখানে আমরা যেটা দেখছি যে মানুষের মানবিকতাটাকে বজায় রাখার জন্য মানুষের অধিকার যেগুলো আছে সেগুলো তো আমরা করছি। আমি আসলে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার নাই, পলিটিক্সে আমি কখনো জড়াই না। আমি মোর সাংস্কৃতিক চর্চা করি এবং আমি মিডিয়াতে। আপনাকে ধন্যবাদ এই বিষয়টি তোলার জন্য। অনেকেই মনে করেছে ওই দিন যখন প্রেস কনফারেন্স করেছেন অনেকে বলছে যে প্রবাসী অধিকার পরিষদ নামে বাংলাদেশের রাজনৈতিক একটা সংগঠন রয়েছে। আপনার বাট নিজামে রহমান সাহেব বলেছেন যে উই আর নট বিলঙ্গিং টু এনিওয়ান, এনি পলিটিক্যাল অর্গানাইজেশন, উই আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল, সো উই জাস্ট ওয়ার্ক ফর দ্য আপনাকে ধন্যবাদ সেই বিষয়টা বলার জন্য। জি, তো আমাদের ওই বিষয় থেকে যে আমি এখানে দেখছি যখন যে মানুষের অধিকারে যখন হস্তক্ষেপ হচ্ছে, মানুষের আত্মসম্মান চলে যাচ্ছে এগুলো জিনিস নিয়ে, তখন আমরা একসাথে দাঁড়ানোর যেই প্রচেষ্টা সেটা আমরা একসাথে আছি। এখানে আমরা কারো কোনো ক্ষতি তো দূরের কথা, মানে এখানে যখন মানুষকে এক ধরনের স্ট্রাগল করতে হচ্ছে, যে এক ছোট করে দেখা হচ্ছে, মানে ওদের ডিমোরালাইজ করা হচ্ছে, ওদেরকে মানে কোনো রকমের অধিকারটা যখন পাচ্ছেন না তারা, তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই এক কণ্ঠে যেন সবাই তাদের সাথে দাঁড়াতে পারি, একসাথে যেন কোনো একটা প্রতিবাদ করতে পারি, কোনো একটা ফলাফল আনতে পারি। তো সেখান থেকে আমি আমার যত শুরু করে এটা অ্যাকচুয়ালি আমাদের শাহেদ হোসেন ভাইয়ের ছিলেন ইনিশিয়েটিভ, উদ্যোগ ছিলেন, কিন্তু আমরা সবাই এটা আমরা সবাই অ্যাজ এ টিম, আমাদের অর্গানাইজেশন সবাই আমরা একটা দল হিসেবে আমরা কাজ করছি। তো এখানে আমরাও এই জিনিসটা বুঝি এবং আমরা চাই যে মানুষের এই চেতনা বোধটা হোক, যে কেন আমাদের এই জিনিসটা আমাদের আত্মসম্মানে লাগছে, কেন যে এনআরভি ফিজ এটা কাদেরকে দেওয়া হচ্ছে। এটা এনআরভি ফিজটা প্রযোজ্য হচ্ছে কি যারা বিদেশি বোর্ন, কি বিদেশে আছেন, যারা বাংলাদেশের পাসপোর্ট নাই, অথবা যারা ইনভেস্ট করেছে অনেক সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করেছে বাংলাদেশে, তাদের রাইট নাই বাংলাদেশে ফ্রিলি যাওয়ার। এটা তাদের কিসের জন্য তাদের কাছ থেকে পয়সা দিয়ে বাংলাদেশের অর্থনীতি চলছে, আর সেখানে তাদের উপর একটা ফিজ দেওয়া হচ্ছে, আমাদের সাথে কোনো রকম কনসালটেশন না নিয়ে তারা হুট করে এটার দামটা বাড়িয়ে দিল, সেটাও আরেকটা। আপনি যেমন জিনিসটা বলতে চাচ্ছেন যে এই কারণে হয়তো বাংলাদেশের আমরা অরিজিনাল নাগরিক হিসেবে আমাদের নাগরিক এবং আমার নাগরিকদের ছেলে সন্তানদেরকে অসম্মান করা হচ্ছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমরা সবাই একত্রিত কাজ করছেন। ধন্যবাদ আপনাকে জনাব নিজামে রহমান সাহেব। আপনারা এই বিষয়ে হাই কমিশনের কর্মকর্তা তাদের সাথে কি যোগাযোগ করেছেন? আমরা যোগাযোগ করছি, কিন্তু আমরা উই আর লাইক টকিং টু এ ওয়াল এট দ্য মোমেন্ট, বিকজ ফার্স্ট থিং ইজ ইন বাংলাদেশ হাই কমিশনে the communication is very poor. ওদের সাথে একটা ইমেল দিলে এটার রেসপন্সটা এই যে অটোমেটিক অ্যাকনোলেজমেন্ট আসে, এতটুকু পর্যন্ত আসে। তারপরে আপনার এই যে যদি ইফ উই হ্যাভ টু গেট এনি রেজাল্ট, আমাদের ক্ষমতা দেখাইতে হয়, এগুলো দেখাইতে হয়, সেগুলো দেখাইতে হয়, তারপরেও মিলবে কি না জানা নাই। কারণ দিস ইজ হ্যাভ টু স্টপ, দে হ্যাভ টু হ্যাভ বেটার কমিউনিকেশন। কারণ আমাদের তো হাই কমিশন অফিস হওয়ার মানে হলো যে দিস ইজ ওয়ার উই গো ইফ দের ইজ এনি প্রবলেম। যে কোনো দেশের একটা এম্বাসি থাকার মানেই হলো যে জনগণের সেবার জন্য। কিন্তু এখানে দেখতেছে যে না, এখানে ওরা বসতেছে জাস্ট লাইক এ পানিশমেন্টের ফ্যাক্টরি নিয়ে, বুঝছেন? হ্যাঁ, এখানে পানিশমেন্ট একটার পর আটটা শুরু হচ্ছে, বুঝছেন? এইটা। আর আপনি কখনো গেছেন বাংলাদেশ হাই কমিশন অফিসে গেছেন বা পাসপোর্ট অফিসে গেছেন, যে ধরনের এই যে ফ্যাসিলিটি এখানে ইজ কমপ্লিটলি ব্যাকডেটেড অ্যান্ড এভরিথিং। উই নিড টু চেঞ্জ, উই নিড টু মুভ ফরওয়ার্ড, we need to bring it to like user friendly, more professional, user friendly. এখন যদি একটা পাসপোর্ট দিতে যান আপনি, you will be lost. So এটা আমরা যে প্রজন্ম আমরা দেশ থেকে আসিয়া আমরা যদি এরকম ফেস করি, we are still okay with that. বাট আমাদের যে নতুন প্রজন্ম যারা, দে উইল নট টলারেট। আপনি কি মনে করেন ওদু এই যে বিআরপি এই যে স্ট্যাম্পটা দরকার কিনা? আপনি যদি মনে করেন আপনার ছেলে, আপনি ব্রিটিশ, আপনার বাংলাদেশের কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, কিন্তু আপনার কেন লাগবে? কারণ আপনি তো ওই বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেই কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করছেন। এবং আপনার যদি ছেলে মেয়ে, আপনার পাসপোর্টের মাধ্যমে আপনি নিয়ে যান বাংলাদেশে এবং তাকে বলেন যে
মাই নেক্সট জেনারেশন, এবং এরা তো বিলঙ্গিং আস বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে তো অবশ্যই তাদের বার্থ সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট বাবার সাথে মায়ের সাথে যদি মিল হয় তাহলে এখানে দরকার, আপনি কি মনে করেন আলাদা কোনো স্টাম্পের দরকার? তারা ব্রিটিশ পাসপোর্ট তো ইউজ করতে পারে। সেটা তো নেক্সট জেনারেশন। আমাদের জেনারেশনে যারা আছি আমরা, আমাদের কাছে আছে আইডি কার্ড আছে, আমাদের ভোটার অধিকার আছে, আমাদের বাংলাদেশি পাসপোর্টও আছে অনেক ক্ষেত্রে। মেজরিটি অফ আস উই হ্যাভ বাংলাদেশি পাসপোর্ট, আমাদের ভোটার অধিকার কার্ড আছে, আমাদের সব ধরনের সব কিছু জায়গা জমিনের দলিল পর্যন্ত আছে। তারপরেও আমাদেরকে ওরা মানে যেইভাবে এটাটা একটা পিওর ইনসাল্টিং, বুঝছেন, ইটস নট টলারেবল। এটা একটা মানি মেকিং পলিসি, এর বেশি কিচ্ছু না। কারণ এখানে আমরা যারা যাচ্ছি, মনে করেন ইভেন এরকমও যদি হতো যে আপনি বাংলাদেশে সরাসরি গেছেন, ওই যে আছেন একটা সিস্টেম অন অ্যারাইভাল ভিসা, ওরকম ওখানে অন অ্যারাইভাল ভিসা, ওখানে ওরা কি চেক করতেছে, আমার গ্রামের বাড়ি কোথায়, বাবার নাম কি, ওইটা দেখেই ওরা বুঝতেছে যে উনি বাঙালি আছেন, ভিসাটা দিয়ে দেওয়া হোক। তো এই সেম সিস্টেমে তো এমনিতেই আমরা যাইতে পারি, কিন্তু এই যে ফিটা যেইটা করতেছেন, এই ফিটাই হলো আসল কথা। তো উনারা মনে হয় এই পুরা প্রোগ্রামটাই করছেন ওই ফি কালেকশনের জন্য। এখানে যে নাগরিকত্ব পরিচয় প্রমাণ করা বা এই ধরনের কিছু এইটা না। এই যে আগে আমি বলছিলাম যে এটা যে আমার বাংলাদেশি এনআইডি কার্ড আছে, ন্যাশনালিটি কার্ড, কিন্তু তারপরেও আমি যখন ব্রিটিশ পাসপোর্টটা ইউজ করি, আমাকে বাংলাদেশ এয়ারপোর্টে আমাকে আলাদা করে আবার ভিসা নিতে হবে যদি আমার নো ভিসা রিকোয়ারমেন্টটা না থাকে। তো এইটা নেওয়ার মাধ্যমে কি প্রুফ করতেছি? কারণ ওনারা দেখতেছেন হাতে কলমে আমার কাছে প্রমাণ আছে আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আমি কেন এটা করব? মনে করেন আমরা ব্রিটিশ নাগরিকরা এখানে আছি, আমরা যদি কোনো কারণে আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ট্রাভেল করি, আমরা যখন রিটার্ন আসি বাংলাদেশি পাসপোর্ট নিয়েও যদি আমরা আসি, ওরা কিন্তু ঠিকই খুঁজে বাইর করতেছে যে আমরা এই দেশে ব্রিটিশ নাগরিক এবং আমরা ইংল্যান্ড ইজ নট ডুইং দ্যাট টু আস। আর আমরা আমাদের নিজের দেশ, যেটা আমাদের মাতৃভূমি, বা যাদের হয়তো মাতৃভূমি না, যারা এই দেশে বর্ন বট আপ, এটা আমাদের অ্যানসেস্ট্রাল হোম। আর বাংলাদেশ থেকে আমাদেরকে সবসময় বলা হচ্ছে আপনারা আসেন, দেশে ইনভেস্ট করেন, দেশে টাকা পাঠান, কিন্তু ওই পর্যন্তই, ওই ঘুরে ফিরে একই জিনিস যে আমাদের টাকাগুলো যাতে ওইখানে যায়, আমরা যাওয়ার দরকার নেই। এখন আপনি কি মনে করেন যে এই ইস্যুতে আপনারা পিআরপি কার্ডে ফি রহিত করবে, অথবা কোনো ধরনের ফি এবং কোনো ধরনের স্টাম্পের দরকার নাই যদি তার প্যারেন্টস সাথে থাকে? যেমন আপনি মনে করেন আপনি ইউ আর আন্ডার এজ, লেস দেন 18, আপনি যদি কোনো জায়গায় যাইতে চান অথবা ইভেন পাসপোর্ট বানাইতে চান, তখন আপনি সাইন দিলেই হয়ে যায়। অথবা আপনি যদি একটা রেসিডেন্সিয়াল হোটেলে থাকতে চান বা কোনো জায়গায় ভিজিট করতে চান, আপনার শুধু প্যারেন্টস থাকলে অটোমেটিকলি। তো সেই জায়গায় কেন লাগবে? বা এই যে বললাম, এটা হলো ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ক্রিয়েট করা। আমাদের দেশে যেরকম ওই যে আমলাতান্ত্রিক অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, যে আমলারা আমাদেরকে শাসন করবেন, ওনারা আসলে ভুলে যান যে ওনারা আমাদেরকে সেবা করতে আসছেন। আমরাই বাঙালিরা বাংলাদেশে হোক বিদেশে হোক এই টাকা দিয়েই ওনাদের বেতনটা হয়, কিন্তু ওনারা আসেন মনে করেন ওনারা আমাদের শাসক হয়ে আসছেন। ওই সচিবালয়ে যেই রকম ঘটনা, বা বাংলাদেশের থানা পুলিশ বা একটা ইউনিয়ন অফিসে গেলে ওনাদের যেই রকম যে আমি চেয়ারের অধিকারী, আইডি কার্ডটা বানিয়ে নিয়ে এসেছেন, কিন্তু অনেকেই কিন্তু গেলে এই আইডি বানানোর জন্য আমাকে বাংলাদেশে 3 বার যেতে হয়েছে। আপনাকে 3 বার যেতে হয়েছে? আমাকে 3 বার যেতে হয়েছে, এবং সিলেটে আমি কমপ্লিট করতে পারি নাই, শেষ পর্যন্ত আমি ঢাকা আগারগাঁও যাইয়া এটা কমপ্লিট করতে হয়েছে। সো সব মিলে আমি 3 বার গেছি শুধু এই আইডি কার্ডের জন্য। আপনার মতো মানুষের যদি সচেতন মানুষ, আপনাদের পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে যেটা আমি জানি, এবং সেইখানে আপনাদের পরিবারের বাংলাদেশে একটা ভালো পরিচিতি রয়েছে, সেই জায়গায় যদি আপনি 3 বার যেতে হয়, তাহলে সাধারণ মানুষ আমার মতো যারা একদম মানে অখ্যাত, তারা আরো বেশি এটা দুঃস্বপ্ন। তারপরে ওই যে দালাল এইটা সেইটা নানান ধরনের। এবং আপনি যদি এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা সবসময় বলি যে বাংলাদেশমুখী বাচ্চাদের করার জন্য, আমাদের জেনারেশন করার জন্য আমাদের দেখা যায় বিমানের ভাড়া মানে 3 ডবল দেন আদার এয়ারলাইন্স। তো সেইখানে ওই যে আমি বলছিলাম যে এনকারেজ জায়গা ডিসকারেজ করা, তারপরে আপনি এমবেসিতে আপনি একজন ডিসেবল পারসন যদি হন, উনি এমবেসিতে গেলে উনি যে কতটুকু পার্সোনাল সেফটি নিয়ে আবার রিটার্ন ঘুরে আসতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। তারপরে কোনো ধরনের ফ্যাসিলিটি নাই। এইটাই বোঝা যাচ্ছে যে ওনারা
ওই বাংলাদেশে যেরকম আমলাতন্ত্রের যে শিকার হওয়া সাধারণ মানুষের ওইটাই ওনারা এক্সপোর্ট করে ইংল্যান্ডে নিয়ে আসছেন বা যেই দেশেই ওনারা যাচ্ছেন তাদের মন মানসিকতা চেঞ্জ ওই হয়ে যায়। একই ওনারা মনে করেন যে আমরা এখানে গোলাম এই হয়ে আছি আর এই ওনারা দেশে দেখেন আমাদের রাজা। যারা যারা সার উৎপত্তি করেছে এই ব্রিটিশরা, কিন্তু তাদের যদি আপনি একবার স্যার বলেন, বলে স্যার বলবেন আই এম নট স্যার, আই এম মিস্টার জন, মিস্টার স্মিথ, মিস্টার সো এন্ড সো, তা বলে যে ডোন্ট কল মি। হ্যাঁ, আমরা যাচ্ছি একটা কল দেখি, আমাদের সাথে রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি আমি চাইছিলাম আপনার কাছে কইতাম যে আমরা বাংলাদেশি ফাস্টফুড দিয়া আমরা সেবল করতে হইলে কিরকম কিলা করা একটু বুঝাইয়া হই না মানে। জি ভাই, আমরা আসলে তো আমরাও বলবো যে সাফারার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনার যদি আপনার বিশ্বাস বলে আপনার তো কিছু লাগবে না আমার মনে হয়। না বাংলাদেশ বাংলাদেশ ফাস্টফুড আছে, হ্যাঁ বাংলাদেশ ফাস্টফুড আছে, অথচ ব্রিটিশ ফাস্টফুড আছে। হ্যাঁ, কিন্তু ব্রিটিশ ফাস্টফুড আমার নো রিকোয়ার ভিসা নাই। না, এটা ব্রিটিশ আমি পাসপোর্ট যদি চাই- হয়, আমি যতটুকু জানি, যেহেতু আমি মাঝে মাঝে বাংলাদেশে ভিজিট করি, যখন ব্রিটিশ পাসপোর্ট আপনি ইউজ করবেন আপনার ভিজিটে, তখন কিন্তু ওইখানে বাংলাদেশি নাগরিক হন, তখন আপনার ওই পাসপোর্টে কিন্তু আপনার নো ভিসা রিকোয়ারমেন্ট লাগবে, স্ট্যাম্পটা লাগবে। আর যদি বাংলাদেশি পাসপোর্ট ইউজ করেন, আমি চাইয়ার না এখন, আমি চাইয়ার না নতুন পাসপোর্টে ইউজ করতাম, চাইয়ার বাংলাদেশ পাসপোর্ট ইউজ করতাম। লাগবে না, আপনি বাংলাদেশি পাসপোর্টে যদি যান লাগবে না। না বাংলাদেশ আমি তো টিকিট করতে পারি না, হ্যাঁ। আমার এখানে তো কোনো বিলিট নাই। না ভ্যালিড না, আপনি ভ্যালিডিটি আপনার এক্সটেনশনের জন্য আবার অ্যাপ্লাই করবেন, নতুন পাসপোর্ট বানাবেন। তাহলে নতুন পাসপোর্ট আমি অলরেডি বাংলাদেশে বানাই আইছি। জি, তাহলে তো ঠিকই আছে। না কিন্তু এখানে তো টিকিট অফিসে তারা কই পাসপোর্ট তো আপনার কিছু না। কেন না? না আপনার ব্যাপার হচ্ছে কি, ওইখানে ওই যে আপনার পাসপোর্টের এগেনস্টে আপনার রেসিডেন্সিয়াল অথবা ব্রিটিশ রেসিডেন্টশিপ থাকতে হবে, ওই রেসিডেন্টশিপ যে সেটেলমেন্ট যেটা আর কি, ওইটা থাকতে হবে। না হলে তো আপনি তো ব্রিটিশ অলরেডি আছেন, ওই ব্রিটিশের জন্য আপনার স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে আপনি বাংলাদেশের হিসাবে, তখন আপনি হয়তো। এখন আমি তো নতুন পাসপোর্ট আইছি, আমি তো নতুন বানাইতে হইলে তো 70 পাউন্ড ফিস লাগে। জি, নো রেকর্ড ভিসা লইতে হইলে। এক্স্যাক্টলি, আমরা তো এই কথাই বলছি, এই কথাই নিয়ে এই কথাই বলছি ভাইজান, যে এই যে পাসপোর্ট কেন লাগবে, যেহেতু আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনাদের বাংলাদেশি পাসপোর্ট হয়তো ওইখানে এয়ারপোর্ট দেখা যায় আমি অরিজিন বাংলাদেশি, হ্যাঁ এখন ডুয়াল সিটিজেন, আমার বাংলাদেশ পাসপোর্টও আছে, এরপরে আমার আইডি কার্ডও আছে, আইডি কার্ডও আমি বানাইছি। জি জি, কিন্তু ওইখানে ভ্যালু করতেছে না। ওই যে আমাদের আমাদের সাহেব সাহেব বলছেন যে জিনিসটা হচ্ছে যে এইখানে একটা আমলাতান্ত্রিক দুটিটা ওই যে বসগিরি আর কি যেটা, হ্যাঁ, তো ওই যে ওটার জন্য আপনারা সবাই আসেন, সবাই আসেন এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে এটা বাংলাদেশ সরকারকে জানান যে এই ধরনের আমাদের অসুবিধা হচ্ছে, আমাদেরকে এভাবে অ্যাবিউজ হচ্ছে, এবং এই ধরনের বিষয়টা তুলে দেওয়ার জন্য নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। তুলিয়া দরকার আমরা লাগে যেমনি ফায়দা হয়। ধন্যবাদ ধন্যবাদ ভাইজান। নাম বলবেন আপনি কে বলছেন এবং কণ্ঠটা খুবই পরিচিত মনে হচ্ছে। আমার নাম হলো মোহাম্মদ আসাবউদ্দিন, আমি সেন্ট্রাল লন্ডন থেকে হইয়া। জি, থ্যাংক ইউ ভাই ফোন করার জন্য। অত্যন্ত বিষয়ে একটা জিনিস আমি আপনার সুরাজুরা চিনি, আমি আপনার সুরাজুরা মুরাদ ভাই আপনার চিনি আমি। জি, থ্যাংক ইউ ভাই আপনাকে ফোন করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। যে জিনিসটা হচ্ছে আপনারা এখন আমাদের হাতে সময় একদম কম, জনাব নিজামে এম রহমান সাহেব, এই প্রেক্ষাপটে হ্যাঁ আপনি একজন বাংলাদেশের অরিজিন বাংলাদেশি হিসেবে আপনারা কি এই যে হাই কমিশন হোক বাংলাদেশ সরকার কি করা উচিত বলে মনে করেন? আচ্ছা, যেটা হলো এখন থেকে মানে আমি বাংলাদেশের যারা অফিসিয়াল, যারা আমাদের এমবেসি হলো এখানে আমাদের জন্য অফিসিয়াল, তো ওদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের নলেজে কম থাকে, আপনাদের নলেজে কোনো কিছু নাই, আমাদের যে কমিউনিটিটা আছে এটা সম্বন্ধে আপনারা জানেন না, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের অনেক সংগঠন, অনেক সব সিটিতেই কোনো না কোনো সংগঠন আছে, সবার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের সম্বন্ধে জানতে পারবেন। আর ইন ফিউচার এই ধরনের যে কোনো ডিসিশন মানানোর আগে আমাদের সাথে কনসালটেন্সি করবেন। কমিউনিটি নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কনসাল্ট করে যেন একটা ডিসিশন নেওয়া হয়, যার কারণে মানুষ যেন অ্যাবিউজ না হয়। ধন্যবাদ আপনাকে ফারহানা চৌধুরী। আপনি কি বলতে চান যে এই প্রেক্ষাপটে কি করা উচিত সরকার এবং বিশেষ করে এমবেসির কর্মকর্তা? তো শাহেদ ভাই যেটা বলছিলেন ওটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আসলে এটা একটা মানি মেকিং স্কিম। জি, পুরা জিনিসটা আমাদের যে এই ফিজটা যে আমরা দিচ্ছি, এই ফিজটা কোথায় যাচ্ছে সেটারও কোনো ডেটা আমাদের কাছে কখনো দেওয়া হয় না। আমরা জানি না এই ফিজটা কার কাছে যাচ্ছে, কি কাজে লাগছে তো দূরের কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফিজ নেয়ার অধিকার তারা রাখে কিনা। এক্স্যাক্টলি, তাদের কোনো অধিকারই নাই এই ফিজটা নেওয়ার। প্রথমত মানে যাদের উপর ন্যায্য করা হচ্ছে এই ফিজটা, তাদের উপরে দেওয়া তো
উচিতই না। ধন্যবাদ আপনাকে। তারপরে আরেকটা জিনিস আপনি যদি সেই দেখেন দৃষ্টিতে বাংলাদেশ সরকার জাপানে কিন্তু ওদের কোনো এনআরবি ফি নাই। ফার্স্ট টাইম দে অ্যাপ্লাই ফর এনআরবি, দেয়ার ইজ নো এনআরবি ফি ফর বাংলাদেশি টু গো ব্যাক টু বাংলাদেশ। আমাদের কেন এটা দিতে হবে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। জনাব শাহেদ সাহেব, আপনি কি বলতে চান সর্বশেষ? আমরা আমাদের সময় হাতের সময় নেই। হ্যাঁ, না, সর্বশেষে এইটাই বলতে চাই, এই যে ফি বা এই যে আমলাতান্ত্রিক জটিলতাগুলা আমাদেরকে এগুলার উপরে উঠতে হবে। আমাদের হাই কমিশন বলেন বা ফরেন মিনিস্ট্রি বলেন বাংলাদেশের, আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু বাংলাদেশে না গেলেও চলবে, আমাদের যে বাচ্চাগুলো ওরা কিন্তু না গেলেও চলবে, কিন্তু আমরা যারা মাটির টানে এখনও আমাদের ভিতরে ওই নারীর টানটা আছে, আমরাই তাদেরকে বলতেছি এইটা তোমার দাদার দেশ, এইটা তোমার বাবার দেশ, আসো আমরা ওইখানে যাই, ওইখানে আমরা ঘরবাড়ি বানাই, ওইখানে ব্যবসা করি। আর এর নেক্সট মিনিটেই যখন তারা দেখতেছে যে আমাদের উপরে এই ফি বা এই ধরনের হয়রানি হচ্ছে, তখন যখন তারা আমাদেরকে কোয়েশ্চেন করে যে বাবা বা দাদা আপনি যে বললেন এইটা আপনার দেশ আর আপনি বললেন এইটা আপনার নিজের, তাইলে আপনাকে তো তারা ওয়েলকাম করতেছে না, আপনি ওদেরকে হাক করতেছেন, তারা আপনাকে লাথি মেরে দূরে ফেলাই দিতেছে। তো আমাদের সরকার বলেন, ফরেন মিনিস্ট্রি বলেন বা এমবেসি বলেন, আপনারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন যে এটা কার উপরে ইম্পোজ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এইটাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ছিলাম কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আজকে বিষয় ছিল প্রবাসী অধিকার এবং প্রবাসী কমিউনিটির করণীয় বিষয়গুলো। এই আলোকপাতে আলোচনায় অংশ নিয়েছিলেন আমাদের প্রবাসী অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি জনাব শাহেদ আহমদ সাহেব এবং প্রেসিডেন্ট নিজাম এম রহমান এবং কালচারাল অ্যান্ড অ্যাফেয়ার্স সেক্রেটারি জনাবা ফারহানা চৌধুরী। এবং সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো শুনলাম। আসলে একটা কথা হচ্ছে যে হাজার বলা আর এক না শোনা। আমরা যাদের উদ্দেশ্যে আমাদের মনের দুঃখ কষ্টটা আমরা অভিব্যক্তি প্রকাশ করলাম আজকে এই আইয়ন টিভির মাধ্যমে, তার যারা দায়িত্বে রয়েছেন এই সমস্ত বিষয়গুলোর সমাধান এবং প্রবাসীদেরকে হয়রানি না করে তাদেরকে সহযোগিতার ক্ষেত্রে সরকারি সকলেই, সরকার সহ সরকারিগণ সকলেই এগিয়ে আসবেন, এমনই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আগামীতে আরও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্কাই 782 আইয়ন টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।